সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। তারেক রহমানের নেতৃত্বে নবীন প্রবীণের সমন্বয়ে যাত্রা শুরু করেছে নতুন সরকার। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে অগ্রাধিকার ভিত্তিতে কৃষক এবং ফ্যামিলি কার্ড প্রদানের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে অর্থনীতি, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করাই হবে এই সরকারের মূল পরীক্ষা। জনগণের প্রত্যাশা কেবল কথা নয়, কাজের মাধ্যমে যথাযথ দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্টরা। প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয়ের মূল শিরোনাম নতুন সরকার, নতুন চ্যালেঞ্জ। আর এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন শেখ রবিউল আলম রবি, মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমাল, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। রবি, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব আজকের শিরোনাম। ফসল উৎপাদনের উপকরণ এবং ন্যায্য মূল্যের নিশ্চিত স্বীকৃতি দেওয়া হবে কৃষক কার্ড, নির্দেশনা প্রধানমন্ত্রীর। তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ শি জিনপিংয়ের। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন ইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সম্পর্ক আরও জোরদারের আশা। সরকারের আস্থা জানিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বিভিন্ন দেশ। পিলখানা হত্যার তদন্তে আলাদা কমিশন, রাস্তায় মব করে দাবি আদায়ের দিন শেষ। রাজনৈতিক বিবেচনায় অস্ত্রের লাইসেন্স বাতিলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। 6 সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নিয়োগ। ঢাকা দক্ষিণে আব্দুল সালাম, উত্তরে শফিকুল মিল্টন। স্থানীয় নির্বাচনকে প্রাধান্য দেওয়ার কথা জানালেন মন্ত্রী। রবি, আপনাকে আবারও স্বাগত আমাদের আজকের সম্পাদকীয়তে। আপনাকে প্রথমে শুভেচ্ছা, অভিনন্দন। আপনি মন্ত্রী হয়েছেন এবং 3টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব আপনার কাঁধে। আপনার এই মন্ত্রণালয়গুলো নিয়ে আপনার পরিকল্পনার কি? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শকদেরও যারা এই মুহূর্তে সময় টিভির সাথে যুক্ত আছেন। 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী, সরকার প্রধান, আমি এবং আমার 2 প্রতিমন্ত্রীর উপর আস্থা রেখেই দায়িত্ব রেখেছেন, যার ফলে জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে জাতীয় নির্বাচনে, যার ফলে একটা জনবান্ধব, জনগণ কর্তৃক নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের প্রত্যাশা রয়েছে, মানুষ রাজনীতির গুণগত পরিবর্তন চায়, রাষ্ট্র ব্যবস্থাপনায় জনবান্ধবতা প্রতিষ্ঠিত করতে চায়। এটা তো আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার জন্য সরকার প্রধান আমাদের উপর আস্থা রেখেছেন। 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। বেশ কিছু অব্যবস্থাপনা আছে, অরাজকতা আছে, অর্থের লুটপাট হয়েছে, অপব্যবহার হয়েছে, অপচয় হয়েছে। আবার কাঠামোগতভাবে বেশ কিছু জরাজীর্ণতা আছে। সেইগুলি আমরা পুনর্বিন্যাস করে কার্যকরভাবে মন্ত্রণালয়গুলিকে ফাংশন করানো যায়, সে জায়গায় মনোনিবেশ প্রথম করেছি। বেশ কিছু প্রকল্প চলমান আছে, কিছু প্রকল্প আছে স্থবির, কিছু প্রকল্প আছে একেবারেই প্রয়োজন ছিল না, ব্যক্তি, গোষ্ঠী অথবা কোনো বিশেষ রাষ্ট্রের স্বার্থে নেওয়া হয়েছে, সেখান থেকে জনগণ সুফল পাওয়ার সম্ভাবনা একেবারে কম, সেগুলো আমরা চিহ্নিত করেছি। তো এভাবে দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে ইশতেহার আছে এবং সেগুলি কিভাবে বাস্তবায়ন করা যায়, এই মন্ত্রণালয়ে যে কাজগুলি আমরা অঙ্গীকার করেছি জনগণের কাছে, সেই কাজগুলি দ্রুততম সময়ের মধ্যে করবার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এবং প্রধানমন্ত্রীর সাথে সমন্বয় করে আমরা যারা এই মন্ত্রণালয়গুলি ব্যবস্থাপনার সরকার কর্তৃক দায়িত্ব পেয়েছি, তারা কর্মপরিকল্পনা নির্ধারণ করছে। 4 দিন অফিস করার সুযোগ হয়েছে, সেগুলি চূড়ান্ত করতে সক্ষম হয়েছি। আবার ধরুন কিছু প্রকল্প আছে সিদ্ধান্তহীনতার অভাবে শুরু করা যায়নি, সেগুলি দ্রুততম সময়ে কীভাবে সিদ্ধান্ত দেওয়া যায়, জনগণ এই প্রকল্পগুলির সুফল কীভাবে নিশ্চিতভাবে পায়, সাশ্রয়ীভাবে কিভাবে করা যায়, অর্থের অপচয় যেখানে হয়েছে, অপব্যবহার যেখানে হওয়ার সম্ভাবনা আছে,
সেখানে কিভাবে পুনর্মূল্যায়ন করা যায়, এই কাজগুলি ইতিমধ্যে আমরা করে চলেছি। সম্পূর্ণ হয়েছে আমি তা বলছি না। আবার 180 দিনের একটা পরিকল্পনা আমাদের আছে সরকারের, যে প্রথম 6 মাসে আমরা একটা দৃশ্যমান অগ্রগতি মানুষের কাছে উপস্থাপন করতে চাই এবং মানুষের দৃষ্টিতে আনতে চাই। সেগুলি অগ্রাধিকার ভিত্তিতে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। এখন আবার নতুন করে যেমন ঈদ যাত্রা আছে, ঈদের যাত্রার সময় একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, একটা নিরাপদ যাত্রা, মনোরম পরিবেশের যাত্রা, ভোগান্তি ছাড়া মানুষ যাতে ঘর পৌঁছাতে পারে। আবার ঈদ শেষে যখন ঢাকামুখী হবে তখন যাতে তারা একবার স্বচ্ছন্দে নিরাপদে আসতে পারে। আমাদের কিছু সীমাবদ্ধতা তো আছে, জরাজীর্ণতা আছে, কারণ অল্প সময়ের মধ্যে কোটির উপরে মানুষ মুভ করে এই ঢাকা শহর থেকে। তো তাদের ট্রান্সপোর্টের ব্যাপার, রাস্তাঘাটে বেশ কিছু অব্যবস্থাপনা আছে। আবার আমাদের নাগরিক সচেতনতার অভাব আছে। ধরেন ফিটনেস নাই এরকম একটা গাড়িতে আমরা কিছু মানুষ জড়ো হয়ে একটা গাড়ি নিয়ে চলছি, কারণ টিকিট হয়তো তিনি সময় মতো পান নাই, পর্যাপ্ত টিকিট নেই, পরিবহন নেই। তার মধ্যে দিয়ে একটা নিশ্চিত মনোরম যাত্রা প্রতিষ্ঠিত করতে পারে, মানুষ উপভোগ করতে পারে, সেই জায়গাগুলিতে আমাদের আবার বিশেষভাবে মনোযোগ দিতে হচ্ছে। আচ্ছা, আমি একটু বলি, সেটা হচ্ছে আপনি তো আপনার দল অনেক বছর পরে ক্ষমতায়, 17 বছরের বেশি সময়। আমলাতন্ত্রের কাছ থেকে আপনার কি ধরনের হেল্প পাচ্ছেন, কোনো প্রতিবন্ধকতা পাচ্ছেন কিনা, কোনো অসহযোগিতার কোনো আমলাতন্ত্র আপনাকে যথেষ্ট হেল্প করছে কিনা? না, এই মুহূর্তে যদি আমি 5 দিনের সরকার বলি, আমি আমলাতন্ত্রের সহযোগিতা পাচ্ছি। এখন এই সহযোগিতাটার মাত্রা কতটা গভীরে অথবা কতটা প্রাসঙ্গিক এবং যৌক্তিক, সেটি নিয়ে কথা বলার এখনো সময় হয়নি। ইতিমধ্যে যে সহযোগিতা আমি পেয়েছি, বিশেষ করে আমার মন্ত্রণালয়গুলিতে, তারা বেশ আন্তরিক। তারা অন্তত সরকারের একটা ল্যাঙ্গুয়েজ বুঝতে পেরেছে, যেটা জনগণের সরকার, জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা আছে, রাষ্ট্রটাকে ধারণ করে রাষ্ট্র ব্যবস্থাপনা করতে হবে। এই মেসেজ আমার সরকার তাদেরকে দিতে পেরেছে, আমিও তাদেরকে দিতে পেরেছি। যার ফলে এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে তারা প্রস্তুত এবং তারা সর্বাত্মক সহযোগিতা রাষ্ট্রের হয়ে করবে, কারণ রাষ্ট্রে তারা কর্মকর্তা কর্মচারী। অতএব এই রাষ্ট্র তাদেরকে ধারণ করেছে এবং তাদেরকে আমলাতই বানিয়েছে, শুধু ব্যক্তি স্বার্থে না, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে। সেই মেসেজ আমি দিতে তাদের সক্ষম হয়েছে, আমি তাদের পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছি এখনো পর্যন্ত। আচ্ছা, বিগত সরকারের সময় আমরা অনেক দেখেছি, অনেক প্রকল্পে আপনি নিজেও বলেছেন যে অবিবেচকের মতো পরিকল্পনা গ্রহণ করা আছে। এইসব বিষয় নিয়ে কি কোনো শ্বেতপত্র প্রকাশের কোনো উদ্যোগ আপনাদের সরকার নেবে কিনা? অবশ্যই নিতে হবে। মানুষকে জানতে হবে যে বিগত 17 বছর তাদের অর্থে কি অপচয় হয়েছে, কি অপব্যবহার হয়েছে, কিভাবে একটি দল এবং ব্যক্তির সাথে ব্যবহার হয়েছে, এটা জানার অধিকার জনগণের আছে। আমরা অবশ্যই সেখানে যাব এবং সেগুলি প্রকাশ করতে চাইব। তবে এগুলি প্রকাশ কোন প্রক্রিয়ায় হবে, কিভাবে হবে, সেটা হয়তো প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটা পলিসি থাকতে হবে সরকার। সেই পলিসি অনুসরণ করে যাব, যত্র তত্র বিচ্ছিন্নভাবে না। আমি বুঝাতে চেয়েছি যে এই যে অব্যবস্থাপনা গত 17 বছরে যে দুর্নীতি ছিল, যে ধরেন অর্থের লুটপাট ছিল, স্বেচ্ছাচারিতা ছিল, একটা দায়িত্বশীল মন্ত্রণালয় এবং একটা সরকার তা কখনোই করতে পারে না যার বিবেক আছে, এরকম কিছু চিহ্নিত হয়েছে। তো সেগুলি কোন প্রক্রিয়ায় প্রচার অবশ্যই করতে হবে, জনগণকে জানাতে হবে। কি প্রক্রিয়ায় জানাতে হবে সেটা নিয়ে হয়তো আরও বেশি চিন্তা করার প্রয়োজন আছে। আচ্ছা, এই যে আপনার অধীনে 4টা মন্ত্রণালয়, এই 4টা মন্ত্রণালয়ের আপনি কি কোনো কর্মকর্তা, কোনো কর্মচারী যারা বিগত সরকারের সময় ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে বিভিন্ন ফ্যাসিস্টের দোষর হিসেবে, এরকম কি কিছু চিহ্নিত করতে পেরেছেন? না, চিহ্নিত কি, আমি এরকম অভিযোগ পাচ্ছি। আচ্ছা, এখন অভিযোগ মানেই কিন্তু দায়িত্বশীল জায়গায় থেকে অভিযোগ মানেই আপনি আমলে নিতে পারেন না, কারণ আমাদের তো সব জায়গায় কিন্তু ধরেন প্রতিযোগিতা আছে এবং প্রতিযোগীকে বিতর্কিত করার মানসিকতা আমাদের জাতি হিসেবে আছে, যাই বলেন না কেন, সেটা সব জায়গায় আছে। আমলাতন্ত্রের মধ্যে আছে, রাজনীতিতে আছে এবং সব শ্রেণী পেশার মধ্যেই আছে। যার ফলে অভিযোগ এরকম পাচ্ছি, অভিযোগগুলি আমরা আমলে নিচ্ছি, নিয়ে আমরা দেখছি তার গ্রহণযোগ্যতা কতটুকু। যদি এরকম গ্রহণযোগ্যতা হয়, আমি সব কিছু রাজনৈতিক বিবেচনায় দেখতে চাই না। আমাকে যদি আপনি বলেন যে একজন কর্মকর্তা তিনি রাষ্ট্রকে ধারণ করে কতটুকু ফাংশন করছেন, কতটুকু জবাবদিহি থাকতে জানেন, কতটুকু সৎ এবং স্বচ্ছতার সাথে কাজ করতে পারেন, সেটা আমি একটু বিবেচনা রাখতে চাই। আর শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় নিয়েই সব কিছুকে
নিজের মতো করে আবার আরেকটা রাজনৈতিক প্রতিহিংসা, অথবা ধরেন একজন দক্ষ যোগ্য কর্মকর্তা তিনি এরকম একটা অভিযোগের পরিপ্রেক্ষিতেই রাষ্ট্র ব্যবস্থাপনায় তার মেধাযোগ্যতার স্বাক্ষর রাখতে পারবেন না, এভাবে আমি একটু দেখতে কম চাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি একটু অপ্রিয় প্রসঙ্গে আসি। সেটা হলো গত 19 ফেব্রুয়ারি আপনার একটা বক্তব্যের ভুল ব্যাখ্যা আসছে, মানুষ কনফিউজিং হয়েছে। আসলে আপনি কি বলতে চেয়েছিলেন? না, আমি যা বলতে চেয়েছিলাম, আমার 25 মিনিটের বক্তব্যটা যদি আপনি শুনে থাকেন সেখানে স্পষ্ট। আমি বলতে চেয়েছি চাঁদা এবং চাঁদাবাজি এই দুটি জিনিস ভিন্ন। চাঁদাটা অনেক সময় মালিক সমিতি অথবা শ্রমিক কল্যাণ সমিতির নামে অনেক সমিতি আছে, তারা সমঝোতার ভিত্তিতে অথবা নির্দিষ্ট বা একমত হয়ে নির্ধারণ করে কালেকশন করে তাদের কল্যাণে তারা ব্যয় করে তাদের বিধি অনুসারে। বিধি মানে তারা যে কাজের জন্য নিবন্ধিত হয়েছে সেটা তারা সম্মতিতে অনেক সময় করে। কারণ হচ্ছে কয় টাকা চাঁদা নির্ধারণ হবে, কালেক্ট কিভাবে হবে, সেই টাকা কিভাবে ব্যয় হবে, সেজন্য নির্দিষ্টভাবে তারা কিন্তু অঙ্গীকারাবদ্ধ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন করে। সেটাকে আমি চাঁদা বলি, সেটা চাঁদাবাজি আমি বলতে চাইনি। আমি বলতে চেয়েছি চাঁদা সমস্ত সেক্টরে প্রতিষ্ঠিত একটা প্রক্রিয়া, শিক্ষিত একটা প্রক্রিয়া। আমরা রাজনীতি করি, আমরাও কিন্তু জাতীয় নির্বাহী কমিটির মেম্বার হিসেবে আমাদেরকে বাৎসরিক একটা চাঁদা দিতে হয়। মসজিদ কমিটিতে যেমন একটা চাঁদা দিতে হয়, যারা ড্যাব করেন তারাও কিন্তু দেখবেন যে ড্যাবের সদস্যরা একটা চাঁদা দেয়, না ক্লাব করলেই তো একটা ক্লাবে দেয়, সব জায়গায় আছে। সেটা হচ্ছে একটা স্বীকৃত একটা প্রক্রিয়া। হ্যাঁ, তার অবৈধ ব্যবহার হচ্ছে কিনা, অনৈতিক ব্যবহার হচ্ছে কিনা, সেটা আরেক ডিফারেন্ট ব্যাপার। চাঁদাবাজি যে প্রক্রিয়াটা বলা হয়, চাঁদাবাজিটা নাই আমি তা বলিনি, আছে আমি তাও বলিনি ওই বক্তৃতায়। আমি এও বলেছি যে আমার মন্ত্রণালয়ের অধীনে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই এবং আগামীতে থাকবে না। আমি যে কোনো মূল্যে তা রোধ করব। চাঁদাবাজি আমি বলেছি সেটাকে যেটা মানুষ দিতে চায় না কিন্তু তাকে দিতে বাধ্য করা হয়, জোর করে, যেটা তার অনীহা আছে কিন্তু সে দিচ্ছে, তাকে চাপ প্রয়োগ করে অথবা দেখুন ভয় দেখিয়ে ভীতির মধ্যে অথবা তাকে তাড়িত করে নেওয়া হচ্ছে, বাধ্য করে নেওয়া হচ্ছে বল প্রয়োগে। আমি চাঁদাবাজি সেটা বলেছি। আমি চাঁদা আর চাঁদাবাজির মধ্যে যে একটু পার্থক্য আছে সেটা মিন করতে চেয়েছি এবং আমি এও অঙ্গীকার করেছি যে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। আমি আজকে, আপনি জানলে অবাক হবেন, আজকে আমি পরিবহন মালিক এবং পরিবহন শ্রমিকের যত কেন্দ্রীয় কমিটি আছে তাদের নিয়ে মন্ত্রণালয়ে বসেছি। আচ্ছা আচ্ছা, তাদের কাছে আমি এও জানতে চেয়েছি যে আপনাদের যে চাঁদা, সেই চাঁদাটা আপনারা কিসের ভিত্তিতে নিচ্ছেন, ন্যায্যভাবে নিচ্ছেন কিনা এবং ন্যায্যভাবে ব্যয় হচ্ছে কিনা, অথবা এই যে আপনারা মালিক, পরিবহন মালিক, আপনাদেরকে চাঁদা দিতে কেউ বাধ্য করছে কিনা, এরকমভাবে আমি জানার চেষ্টা করেছি। তারা বাধ্য করছে এরকম কোনো অভিযোগ আমার কাছে করেনি। আর তারা যে সমস্ত, এটাকে বলা হয় ট্রেড ইউনিয়নের অধীন এবং আন্তর্জাতিক শ্রম যে আইন আছে সেই আইন অনুসারে নিবন্ধিত এবং তাদের একটা নির্ধারিত চাঁদা যদি আপনি বলেন, সেই চাঁদাটা তারা নিয়ে তাদের কল্যাণে এবং বৃহত্তর কল্যাণে তারা ব্যয় করে, বৃহত্তর কল্যাণে, সেটা তারা বলেছে। তারা কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে কিনা তাও তারা আমাকে বলেনি। আমি এও জানতে চেয়েছি যে আপনাদের মধ্যে এমন কোনো সংগঠন আছে কিনা যে সংগঠনগুলি তারা চাঁদা কালেকশন করছে চাঁদাবাজির আকারে। আপনি আমার কথা বুঝতে পেরেছেন? সে চাঁদা নিচ্ছে রসিদ দিয়ে, কিন্তু স্টাইলটা চাঁদাবাজির আকারে, তার কোনো বৈধতা নেই, তিনি ওই টাকা নিতে পারেন না, অথবা ধরেন ওই সংগঠনের কোনো প্রয়োজন নাই কিন্তু তারা সংগঠন করে তাদের স্বার্থে মালিকদের জিম্মি করে বা যাত্রীকে জিম্মি করে অথবা কোনো রুটকে জিম্মি করে চাঁদা নিচ্ছে কিনা সেটা আমি জানতে চেয়েছি। তারা সুনির্দিষ্টভাবে এরকম আমাকে বলতে পারেননি। শ্রমিক সংগঠনের নেতারাও ছিল, আমি তাদেরকে বলেছি যে সমস্ত বৈধ সংগঠন না, তারা যদি এভাবে চাঁদা নিতে চায় আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আপনাদের কোনো অভিযোগ বক্তব্য যদি থাকে আমার কাছে পেশ করুন, নতুবা আমরা এই ব্যাপারে বিশেষ করে রোড ব্যবস্থাপনা, যোগাযোগ ব্যবস্থাপনা শৃঙ্খলা এবং পরিবহন সেক্টরকে আমরা একটা মানে জনকল্যাণমূলক সেবা খাত হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এখানে মানুষ বিড়ম্বনার শিকার হবে না, মানুষ স্বেচ্ছাচারিতার শিকার হবে না, যেই ব্যবসা করতে চায় অবাধে করবে, যাত্রী পরিবহনে তার ধরেন একটা মনোরম পরিবেশে ভ্রমণ করবে, নির্দিষ্ট টাইমে সে উঠতে পারবে, ভাড়া যত্রতত্র বাড়ানো যাবে না, রাজপথে সে ভোগান্তির শিকার হবে না, এটা আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এবং প্রতিষ্ঠিত করতে যে ব্যত্যয় কোথায় কোথায় আছে তারা আমাকে জানাবে, আমি এটা বলেছি।
এবং আমার একার বিষয় না, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যুক্ত করতে হবে, বাণিজ্য মন্ত্রণালয়কে যুক্ত করতে হবে। কারণ চাঁদাবাজি যেখানে আছে সেটা একটা ফৌজদারি অপরাধ, আপনি জানেন। তো ফৌজদারি অপরাধ যোগাযোগ মন্ত্রণালয় থেকে আপনি আইনের আশ্রয় তো নিতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা লাগবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা লাগবে, কেউ ব্যবসায় ঘটালে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। আবার ধরেন আপনি সমিতির নামে নিচ্ছেন, এখন সমিতি যে শর্তে আপনি নিবন্ধন পেয়েছেন সেই শর্ত ভঙ্গ করছেন কিনা বাণিজ্য মন্ত্রণালয় সেটা দেখতে পারে, কারণ তারা নিবন্ধনটা দিয়েছে। এই জায়গাগুলি 3টে মন্ত্রণালয়কে আমরা সমন্বয় করব। আমি উইদিন 7 ডেজের মধ্যে আমরা একটা প্রতিবেদন তৈরি করছি 3 মন্ত্রণালয়ের সমন্বয়ে। তারপর যেখানে যেখানে এই সড়ক ব্যবস্থাপনার দুর্ভোগ আছে এবং স্বেচ্ছাচারিতা আছে, আমি বলছি না যে স্বেচ্ছাচারিতা নাই, স্বেচ্ছাচারিতা আছে, সেই স্বেচ্ছাচারিতাগুলি চিহ্নিত করে আমরা মানে এই অনৈতিকভাবে টাকা আদায় অথবা চাঁদাবাজি যদি আপনি বলেন, যেখানে আমরা দেখব, যেখানে আমরা পাবো তার বিরুদ্ধে এবং কঠোর ব্যবস্থা আমরা নিতে বদ্ধপরিকর। এটা আমাদের দায়িত্বের অংশ। কিন্তু আমার দুঃখ লেগেছে এই জায়গায় যে চাঁদা এবং চাঁদাবাজিকে সবাই এক করতে চেয়েছে। আমি চাঁদাবাজির বিরুদ্ধে আমার মন্ত্রণালয়ের অবস্থান, আমার অবস্থান একেবারে বলতে পারে শূন্য সহনীয় অবস্থায় আমরা আছি। কিন্তু এটা নিয়ন্ত্রণের একটা প্রক্রিয়া অবলম্বন করতে হয়। ইচ্ছা করলেই আপনি বলে দিন না চাঁদাবাজি চলবে না, তার মানে চাঁদাবাজি চলবে না তা না। আইনি ব্যবস্থা নিতে হয়, জবাবদিহিতার মধ্যে আনতে হয়, মনিটরিংয়ের তৎপরতা বাড়াতে হবে। আমরা সেই কাজগুলি করছি। আচ্ছা, রেলের কি অবস্থা? আমরা তো রেল নিয়ে অনেক সবসময় এক ধরনের দুর্নাম আছে যে রেল এক লাভজনক না বাংলাদেশের। আপনি রেলকে নিয়ে আপনার পরিকল্পনাটা কি? রেলকে নিয়ে আমার যে পরিকল্পনা, তার চেয়ে বড় পরিকল্পনা হচ্ছে প্রধানমন্ত্রীর। আচ্ছা, তিনি 2বার ডেকে বাংলাদেশের রেল ব্যবস্থাপনাকে বা রেল যোগাযোগকে ঢেলে সাজানোর কথা তাগিদ দিয়েছেন। তিনি এও বলেছেন যে কোচগুলি আমাদের এখানে তৈরি করা যায় কিনা, এখন মেরামত হয়। আবার এও বলেছেন যে ইঞ্জিনও তৈরি করা যায় কিনা, কারণ তাহলে আমাদের ইঞ্জিন ইম্পোর্ট করা, কোচগুলি ইম্পোর্ট করা, ট্রেন লাইন আপনার তৈরি করা, তারপর ফাংশন করানো, বেশ কিছু জটিলতা এখানে আছে। কারণ সমন্বয়তার অভাব আছে। ট্রেন লাইন হচ্ছে, টেন্ডার হয়েছে, কিন্তু ঠিক অনেক পরে গিয়ে ইঞ্জিন আমদানি করতে হচ্ছে। ইঞ্জিন আমদানি করতে বেশ সময় লেগে যায়। কোচগুলি যদি আপনি আমদানি করে না আনেন সেটা আবার সময় লেগে যায়। তারপর সেটাকে যুক্ত করে ট্রেন লাইনটা চালু করে যাত্রী বহনযোগ্য করাটা বেশ কিছু সময় সাপেক্ষ হচ্ছে। আমরা এটাকে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে করার চেষ্টা করছি। যেগুলি সিঙ্গেল লাইন আছে ডাবল লাইন করার চেষ্টা করছি। আবার আরেকটা কাজ আমরা করার চেষ্টা করছি যে নারায়ণগঞ্জ থেকে ঢাকা, ঢাকা থেকে জয়দেবপুর যে সংযোগগুলি আছে সেখানে যদি আমরা এখন যে প্রক্রিয়া ট্রেনটা চলে, যে বগিগুলি চলে, সেখানে সিটিং ক্যাপাসিটি বা অল্প কিছু লোক দাঁড়াতে পারে, এটা জরাজীর্ণ অবস্থা, এটার মানের একটা পরিবর্তন করার আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। যাতে আপনি যদি এই মেট্রো রেলের মতো যে কোচগুলি আছে ওই কোচগুলি যদি যুক্ত করেন তাহলে এর থেকে প্রায় 2.5 গুণ যাত্রী যেতে পারে। তার মানে আপনি ঢাকার থেকে প্রত্যেকটা টিপে 2.5 গুণ বেশি যাত্রী ঢুকাতে পাচ্ছেন, বের করতে পাচ্ছেন। ঢাকার বাইরের থেকে মানুষ ঢাকায় আসতে পারছে, অফিস করছে, ব্যবসা করছে, আবার অল্প সময়ের মধ্যে 1 ঘন্টার মধ্যে সে চলে যেতে পারছে পদ্মা সেতু পর্যন্ত প্রায়। তো এই জায়গাগুলিতে আমরা রেল সংযোগ এবং তার সার্ভিস নিশ্চিত করতে চাচ্ছি একটা ব্যাপক পরিবর্তনের মাধ্যমে। আমি জানি না, প্রধানমন্ত্রীর সবচেয়ে বেশি মনোযোগ পেয়েছি এই রেল সংযোগকে ঢেলে সাজানোর জন্য, যাত্রী বান্ধব করার জন্য এবং ঢাকার সাথে লিঙ্ক আপ করার জন্য, যাতে ঢাকার আশপাশ থেকে মানে আমরা দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় এসে আবার ঢাকায় কর্ম শেষ করে ঢাকার বাইরে চলে যেতে পারি। আর চিটাগাং থেকে ঢাকার যে সময় লেগে যায় এটা নিয়ে উনি খুব উদ্বিগ্ন। এটা দূরত্ব প্রায় 55 থেকে 60 কিলোমিটার কমানো সম্ভব। আবার এখানে যে কোচগুলি আছে খুবই জরাজীর্ণ অবস্থা, সেখানে যাত্রী সেবার ভিতরে কিছুই নেই। আপনি ফার্স্ট ক্লাস টিকিট কাটছেন, বসছেন, সেখানে যে কোনো লোক টিকিট কেটে এসে বসে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, এবং ওখানে যে পরিবেশ, বসার যে পরিবেশ, আপনি যা পে করছেন সেই তুলনায় আপনি সার্ভিস পাচ্ছেন না। হ্যাঁ, সেবাটা একেবারে অপ্রতুল। এই জায়গাগুলি একেবারে জরাজীর্ণ অবস্থায় আছে। রেল ক্ষেত্রে অনেক বিনিয়োগ হয়েছে, কিন্তু অপচয় আছে অনেক, অনেক অপচয়। অনেকগুলি প্রকল্প আছে, তার ব্যয় ছিল যা প্রয়োজন তার প্রায় দ্বিগুণ। এভাবে অনেক টাকার অপচয়টা হয়েছে। আমরা এটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনছি এবং জনবান্ধব একটা রেল ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবার জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত হয়েছে। এবং সেই লক্ষ্যে আমাদের সেক্রেটারি সহ যারা এর সাথে জড়িত আছেন, যুক্ত আছেন, তারা দ্রুত গতিতে মানে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে এগুলি ফাংশন করানো যায় সেই পরিকল্পনা চলছে। আচ্ছা, বিগত ইন্টারিম গভর্নমেন্টের রেলের দায়িত্বে ছিলেন আপনি ফয়জুল করিম। উনি কি ধরনের কাজ করে গেছেন? ওনার কাছ থেকে ওনার কোনো
পরিকল্পনা আপনার কাছে মনে হয়েছে যে এইটা আমি সামনে এগিয়ে নিয়ে গেলে এটার সুফল পাবো, এরকম কোনো কিছু? উনি লিখিত একটা গোপনীয়ভাবে আমাকে কিছু পরামর্শ দিয়ে গিয়েছেন। এটা সম্ভবত মন্ত্রণালয় পরিবর্তন হলে একটা বিধি থাকে, সেভাবে উনি লিখেছেন। আমি এটা পড়েছি মনোযোগের সাথে। উনি খুব বেশি ফাংশন করতে পারেননি, কারণ ওনাদের মনোযোগটা ছিল এই সংস্কার, বিচার এবং ধরেন একটা ভালো নির্বাচন। তবে উনি কিছু প্রস্তাবনা যেগুলি আমার কাছে দিয়েছে, আমার কাছে ভালো মনে হয়েছে, আমি সেগুলি গ্রহণ করেছি। কিন্তু এগুলি বাস্তবায়ন করবার ক্ষেত্রে আরেকটু বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে। তো সেই জায়গায় আমরা এগুলি মূল্যায়ন করবার জন্য ইতিমধ্যে একটা উচ্চ পর্যায়ের মিটিং আমি করেছি। তাতে আমাদের কাছে মনে হয়েছে যে এখানে 2-3টি প্রস্তাবনা আমরা একেবারে নির্দ্বিধায় গ্রহণ করতে পারি। বাকি 2-একটা জায়গায় আছে, সেগুলি আমাদেরকে আরও বেশি একটু সম্ভাব্যতা যাচাই করে রাষ্ট্র কিভাবে লাভবান হতে পারে, প্রকল্পগুলির ব্যয় কিভাবে আরেকটু মিনিমাইজ করা যায় কিনা, সেজন্য আমরা আরেকটু বৃহত্তর পরিসরে চিন্তা করার প্রয়োজন মনে করছি। তবে আমি তার প্রস্তাবনাগুলিকে খুব ইতিবাচক হিসাবে নিয়েছি। আচ্ছা, নগর সার্ভিস, টাউন সার্ভিস এবং ঢাকা শহরের যে বাসগুলো, তারপরে যারা পরিবহন সেক্টরে আছে, এদের বিষয়ে কি আপনার নতুন কোনো পরিকল্পনা আছে? কারণ ঢাকা শহরে আমরা দেখছি যে কয়েকটি গুটিগত পরিবহন সংস্থাই মোটামুটি পুরো শহরটাকে কাভার করছে। আপনি কি এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? টাউন সার্ভিস, বিশেষ করে যে ঢাকার মধ্যে যে কয়েকটা রুট আছে, এগুলো নিয়ে? হ্যাঁ, এই রুটগুলি ঢেলে সাজাতে হবে। বাসের মান খুবই জরাজীর্ণ, কোনো শৃঙ্খলা মানে না। রাস্তার উপর দিয়ে 3টি বাসও একসাথে প্রতিযোগিতা লাগে। তারা যখন বাসগুলি পার্ক করছেন, অর্থাৎ যাত্রী নেওয়ার জন্য উঠছেন, কোনো মানছে না। আবার এটাও আপনি দেখবেন যে যে বাস কোনো আধুনিক শহরে চলার উপযুক্ত না, সেই বাসগুলি চলছেন। কিছু এখন একটু পরিবর্তন হয়েছে, সামান্য কিছু। তো আমরা আবার আরেকটা জায়গায় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের অঙ্গীকারে আছে, ইস্তেহারে আছে, যে আমরা মেয়েদের জন্য আলাদা বাস চালু করতে চাই এবং তার ড্রাইভার, হেল্পার এবং সুপারভাইজার সবই নারী হবে। আমাকে ডেকে উনি বললেন যে এটা আমরা দ্রুত করতে চাই, 200-র মতো বাস আমরা আপাতত করতে চাই এবং এই বাসগুলি মানসম্মত বাস আমরা ইম্পোর্ট করতে চাই। কিন্তু আমি গিয়ে দেখলাম এই মুহূর্তে 26 জন নারী ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়া আছে, কিন্তু তারা 3 জন মাত্র বাস চালাতে জানেন, বাকিরা প্রাইভেট কার চালাতে জানেন। আচ্ছা, তো এখন নতুন ড্রাইভার নিয়োগ দিয়ে বাস চালাতে সক্ষম এবং আগ্রহী নারী ড্রাইভারের সংখ্যাটা বেশ কম। অর্থাৎ ইচ্ছে করলে আমি হয়তো 3 থেকে 4টি বাস নামাতে পারছি, বাকিটা পারতে হলে আমাকে ওই নারী ড্রাইভারদেরকে আরও বেশি প্রশিক্ষণ করে তাদেরকে উৎসাহিত করতে হবে। আর সুযোগ সুবিধা বাড়িয়ে না দিলে নারী ড্রাইভাররা সাধারণত এটা একটা ঝুঁকি মনে করছেন আর কি। আচ্ছা, তো আমাদের এই পরিকল্পনাটা আছে। আবার বাসের কথা বলছেন, ঢাকার চাকাটা দেখবেন যে গুলশানে বেশ ভালো চলছে। একই প্রক্রিয়া আমি ধানমন্ডিতে স্টার্ট করতে চাচ্ছি। যে ধরেন আপনি মিরপুর রোড দিয়ে গেলেন, 27 নম্বর দিয়ে আসলেন, 7 মসজিদ রোড দিয়ে গেলেন, গ্রিন রোড দিয়ে গিয়ে পান্থপথ দিয়ে আবার এভাবে ঘুরলেন 32 হয়ে। তাতে চক্রাকারে যদি এখানে বাস চলে, তাহলে ধানমন্ডি এই রেসিডেন্সিয়ালের মতো একটা অভিজাত এলাকায় যেভাবে অটো রিক্সার দৌরত্ব বেড়ে গিয়েছে, মানুষ তখন এইভাবে চক্রাকারে ঘুরলে দেখবেন যে বাসে উঠছে। হ্যাঁ, এবং সেখানে নারীদের জন্য 2টা রিজার্ভ বাস আমরা করার চেষ্টা করছি, যে শুধুমাত্র নারীরা। এরকমভাবে আমরা চিহ্নিত করছি যে এই নগর পরিবহন সেবাটাকে ঢেলে সাজানোর প্রয়োজন আছে। আমরা যদি এটা করতে পারি, দেখবেন যে প্রাইভেট কার, অটোরিকশা সহ এই যে যত্রতত্র যানজট, যানবাহনে কোনো শৃঙ্খলা নাই, এটা থেকে পরিত্রাণ পাবে নাগরিকরা। আচ্ছা, অটো রিক্সার ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি? এটা কি আপনারা রেখে দেবেন নাকি এটা আপনার দেখার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তবে এই ব্যাপারে কংক্রিট কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। আমরা এটা প্রথমত আমি মনে করছি অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে আনতে হবে। একেবারে উচ্ছেদ করতে আপনি পারবেন, আমার কাছে তা সিদ্ধান্ত এখনো পর্যন্ত আমি বলতে চাইব না। কিন্তু এটা তো ঝুঁকিপূর্ণ একটা কিন্তু এটা আমি বলছি, নিয়ন্ত্রণ শৃঙ্খলা আনতেই হবে। বিশেষ করে প্রধান সড়কগুলি, অভিজাত এলাকাগুলি, ঢাকা শহরের একেবারে মিডিল পরিসরে যে থানাগুলিতে আছে, সেখানে আপনি যদি হিসাব করে যান, তাহলে এরকম হবে অন্তত 12 থেকে 14টা থানা এরকম হবে যে সেখানে অটোরিকশা চলার কোনো সুযোগ থাকতে পারে না, কোনো সুযোগ, সেখানে আসতেই তারা পারবে না। এরকম একটু যদি পাশে এলাকায় যান, ধরেন হাজারীবাগের একটা অংশ হতে পারে, অথবা ধরেন আপনার আপনি যদি সূত্রাপুরের একটা অংশ হতে পারে, যেখানে মেইন রাস্তা, বড় বড় প্রসারিত রাস্তা নেই, মানুষ একটু অলিতে গলিতে চলছে, আগেও রিক্সাটা ছিল, প্যাডেল রিক্সাটা ছিল, সেই পরিসরেও যদি আপাতত রাখা যায়, তাহলেও আমার মনে হয় যে একটা শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা সম্ভব। কিন্তু গুলশান,
ধানমন্ডি, তেজগাঁও, আপনার রমনা, শাহবাগ, এরকমই যে সমস্ত থানাগুলিতে আছে, সেখানে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা একটা অটোরিকশা নিয়ে একজন মানুষ নেমে যাবে, হ্যাঁ, সে কোনো শৃঙ্খলা মানবে না, সিগন্যাল মানবে না, তার চলার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকবে না, তারপর সে হয়তো প্রশিক্ষণ প্রাপ্তও না, সিগন্যাল বললে কোনো শব্দ তার কাছে কাম্য না, যেখানে জায়গা পাবে সেখানে তার মতো করে সে চলে যাবে, যে কোনো স্পিডে, যে কোনো গতিতে। এটা আমরা হতে দিব না। আচ্ছা, আপনি তো নৌ পরিবহন মন্ত্রণালয়েরও দায়িত্ব, আমাদের বন্দরগুলোর কি অবস্থা? বন্দরগুলো তো একসময় আমাদের বহির্দেশ কয়েকটা দেশের আমাদের বন্দর ব্যবহার করতো, এটা কি এখনো আছে? এখনো আছে। এটার বিষয়ে আপনাদের সিদ্ধান্ত কি? না, আমরা চিটাগাং বন্দরের কিছু রিফর্ম দরকার, ব্যবস্থাপনাগত সক্ষমতা চিটাগাং বন্দরের ভালো, এবং এটা যদি আপনি বিবেচনা করেন আমরা বেশ ভালো করছি। আপনি যদি পৃথিবীতে 100টি বন্দর ধরেন, আমরা 67তম অবস্থানে হব। তো সেই জায়গা থেকে চিটাগাং বন্দরটা একটু ঢেলে, ব্যবস্থাপনাটাকে একটু ঢেলে যদি আমরা সাজাতে পারি, আর ওখানে যদি কিছু সুবিধা আমরা আরেকটু এনশিওর করতে পারি, তাহলে চিটাগাং বন্দরটাকে খুব ভালোভাবে ফাংশন করা সম্ভব, এবং করছেও ফাংশন। আরেকটু যেহেতু রাজনৈতিক সরকার এসেছে, সরকারের দায়বদ্ধতা আছে, সরকারের সেন্ট্রাল কমান্ডো আছে, এই সরকারের কারো কাছে যেহেতু জনগণের সরকার, কোনো দায়বদ্ধতা নেই, আমরা আরেকটু স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে পারলে চিটাগাং বন্দরকে আরও ভালোভাবে ফাংশন করাতে পারব। ওখানে আরেকটু সম্প্রীতিরও প্রয়োজন আছে আমরা মনে করেছি। মোংলা বন্দর আমি ভিজিট করেছি, সেখানে গিয়েছি, অল্প কিছু ফ্যাসিলিটিস এনশিওর করলে এটাকেও একটা সক্ষম বন্দর, সফল বন্দর হিসেবে প্রতিষ্ঠিত করা যাবে, এবং চিটাগাং বন্দরের উপর চাপ কমবে। মোংলা বন্দর কেন্দ্রিক অনেক সুযোগ এখনো আছে। এখন 7.5 মিটারের জাহাজ আসছে। উনি আমাকে জানালেন, চেয়ারম্যান, যে অল্প কয়েকদিনের মধ্যে 8.5 মিটারও আমরা যেতে পারবো, এবং 9.5 মিটারের জাহাজও ওখানে লোড করা সম্ভব। হ্যাঁ, ওখানে একটা ড্রেজিং যদি বন্দরকে আমরা পারচেস করে দিতে পারি, তাহলে ওই ড্রেজিংয়ের জন্য অপেক্ষা করা লাগে না, কখন টেন্ডার হবে, নদী বন্দরের চ্যানেলগুলি থাকবে, উন্মুক্ত থাকবে, ফাংশন করবে। তো এইটার জন্য অনেক সময় আমাদের টেন্ডার করতে হয়, ড্রেজিংয়ের জন্য সময় অপেক্ষা করতে হয়, কিন্তু আমাদের নিজস্ব একটা ড্রেজিং থাকা দরকার। রেল সংযোগ ইতিমধ্যে হয়েছে। আমাদের যদি বলেন, আমাদের যেটাকে বলা হয় কন্টেনারগুলি যাওয়ার জন্য 1-2 মেশিন কিনলেই আমরা কিন্তু কন্টেনার সরাসরি রেলের মাধ্যমে ওখান থেকে বেনাপোল অথবা ধরেন খুলনা পর্যন্ত আমরা নিয়ে যেতে পারছি। ওই রাস্তাটা 2 লেনের আছে, ইতিমধ্যে 4 লেনের করার একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কাজ করতে পারলে এটা কিন্তু অনলি 210 কিলোমিটার মোংলা থেকে আপনার ঢাকার দূরত্ব, চিটাগাংয়ের দূরত্ব হচ্ছে 265 কিলোমিটার, আর অর্থাৎ প্রায় 55 কিলোমিটার রাস্তা বেঁচে যাচ্ছে। সেখানে মোংলা বন্দরের চেয়ারম্যান আমাকে বললেন, গাড়িগুলি যদি ওখানে আনা যায়, অথবা খুলনা বিভাগ এবং ফরিদপুর বিভাগের যদি যে সমস্ত ভোগ্যপণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য ওইখান দিয়ে যদি এক্সপোর্ট ইম্পোর্ট হয়, তাহলে তাদেরও কিন্তু কনস্ট্রাকশন পরিবহন কষ্ট কমে যায়, দ্রুততম সময় মাল নিয়ে আসতে পারে, চিটাগাংয়ে একটু হ্রাস হয়ে যায়। হ্যাঁ, মোংলা তো দ্রুততম সময়ের মধ্যে মাল পোর্টেও খাস করতে পারছে, আবার দ্রুততম সময়ের মধ্যে মাল গন্তব্যে পৌঁছায় যাচ্ছে। এখন আমরা একটু উৎসাহিত করতে চাই যারা আমদানি রপ্তানির সাথে জড়িত, যে আপনারা চিটাগাং পোর্ট ব্যবহার না করে মোংলা পোর্টে আসেন, তাহলে একটা কর্মচাঞ্চল্যতা বাড়ছে। আবার এটা আপনি বললেই হবে না, মোংলা পোর্টের সেবার মানটা একটু বাড়াতে হবে, তখন আবার আমদানি রপ্তানিকারকরা উৎসাহিত হবে। আমরা দুটি কাজই করতে চাচ্ছি। আমি বন্দরে বলে এসেছি যে আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে বেশ কয়েকটা প্রকল্প ওখানে আছে, খুব বেশি ব্যয় না, শুধু সিদ্ধান্তের ব্যাপার আর অল্প কিছু ব্যয়, এটা আমরা বরাদ্দ করতে পারলে ওই বন্দরটাকেও আমরা জাতীয় অর্থনীতিতে কাজে লাগাতে পারি, আমদানি রপ্তানি ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে। ইতিমধ্যে কিন্তু এটা লাভজনক বন্দর, তারা যে রাজস্ব দিচ্ছে এবং তারা যা করছে সেটা কিন্তু লাভজনক, বেশ লাভজনক। ওর সক্ষমতা আছে। কিছু ধরেন আপনি 80% প্রস্তুতি নিয়ে যাচ্ছেন, 20%-এর জন্য আপনি অপারেশনে যেতে পারছেন না, সেই জায়গাগুলো আমরা একটু এনশিওর করতে চাচ্ছি। আরেকটা কথা বলে আমি শেষ করি এই প্রসঙ্গটা, সেটা হচ্ছে যে আমাদের এই যেমন গার্মেন্টস সেক্টরটা, সেটা হয়তো চিটাগাং বন্দরে অনেক সময় হাবটা তো গাজীপুর অঞ্চলে, তারাও কিন্তু এই দিক দিয়ে আপনি মোংলা পোর্ট ব্যবহার করতে পারবে। আবার আঞ্চলিকতার দিক দিয়ে যে ওইটা আপনাকে বলতে হয়, খুলনা বিভাগে প্রচুর ভোগ্যপণ্য আমদানি হচ্ছে, ওখানে হিমায়িত আপনার চিংড়ি মাছ ওটা তো দ্বিতীয় অবস্থানে আছে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের, সেখানে ওখান থেকে করা যায়।
মোংলা পন্টের ব্যবহার করে তারা করতে পারে, কিন্তু ওখানে একটা দরকার হচ্ছে একটা কোল্ড স্টোরেজের দরকার হয়েছে। আচ্ছা, আচ্ছা। এটা কোল্ড স্টোরেজ যদি আমরা করতে পারি, খুব বেশি টাকা না, কিন্তু একটা কোল্ড স্টোরেজ, মাল্টি কোল্ড স্টোরেজ যদি করতে পারি, তারা আরও সুন্দরভাবে ওটা ফাংশন করবে। আমাদের হাতে প্রায় সময় শেষ। আপনি ছিলেন একটা থানার নেতা, এখন হয়েছেন পুরো জাতীয় নেতা, 4টা বড় বড় বিগ মন্ত্রণালয়। আপনার কাছে কেমন লাগছে বিষয়টা? এই যে না। বড় দায়িত্ব, এই যে রেসপন্সিবিলিটি, আপনার এক জায়গা আছে যে আপনার আসনের ভোটারদের এক ধরনের জবাবদিহিতার বিষয় আছে, এখন আপনি পুরো দেশের পুরো জনগণের কাছে জবাবদিহিতার জায়গায় গেছেন, আপনাকে সবসময় ওয়াচ করছে। এমন 4টা মানে মিনিস্ট্রি আপনার কাছে আছে, জনগণ প্রতি মুহূর্তে আপনার কোনো না কোনো মিনিস্ট্রির সাথে রিলেট করছে। আপনার কাছে বিষয়টা কেমন লাগে? আপনি থানার নেতা বলছেন, তো আমি আরও নিচে যেতে চাই। আমি ওয়ার্ডের নেতা ছিলাম আচ্ছা আজ থেকে 33 বছর আগে। আচ্ছা আচ্ছা আমি ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ছিলাম, ওয়ার্ড বিএনপির প্রেসিডেন্ট ছিলাম, ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ছিলাম, ধানমন্ডি থানা বিএনপির জেনারেল সেক্রেটারি ছিলাম, ধানমন্ডি থানা বিএনপির প্রেসিডেন্ট ছিলাম, ঢাকা মহানগর বিএনপির আপনার জয়েন্ট সেক্রেটারি ছিলাম দক্ষিণের, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলাম, এবং আমার চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির যে অ্যাডভাইজারি কমিটি আছে তার বিশেষ সহকারী আমি। অর্থাৎ ওয়ার্ড থেকে শুরু করে মানে সেন্ট্রাল গ্রাসরুট থেকে আপনি একবার টপ লেভেলের মোটামুটি এক্স্যাক্টলি আমি ওয়ার্ড থেকে শুরু করে, ওয়ার্ডের নিচে আর কোনো কমিটি নাই, পদ নাই, ওয়ার্ড থেকে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত সব স্তরে আমি এই দলের হয়ে দায়িত্ব পালন করেছি 33 বছর। যার ফলে আপনি যদি এভাবে বলেন যে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি, প্রতিকূল পরিবেশকে দলকে রিপ্রেজেন্ট করেছি, আমার সামর্থ্যের শতভাগ নিয়ে দল এবং এলাকার মানুষের পাশে থেকেছি, যার ফলে দল এবং মানুষ আস্থা রেখেছে বিধায় পার্টি চেয়ারম্যানও আমার উপর আস্থা রেখে দায়িত্ব রেখেছে। আমি শুধু এতটুকু বলতে চাই, যে আস্থা দল এবং দেশের মানুষ আমাকে নির্বাচিত করে রেখেছে, কোনো অবস্থাতে আমি তার অমর্যাদা করব না। শিকার শেষ নাই, চেষ্টা করতে হবে, কারণ মানুষ আমাদের উপর আস্থা রেখেছে। আর আমরা সেবার ব্রত নিয়েই রাজনীতিতে এসেছি। বিতর্কের ঊর্ধ্বে থাকা কঠিন, আমরা জাতি হিসেবে বিতর্কটা করতে খুব পছন্দ করি। কাউকে অ্যাপ্রিসিয়েট করতে জানি আর না জানি, কাউকে কিভাবে মেলাইন করতে হয়, হ্যাঁ সেটা আমাদের আছে। আর রাজনীতিবিদদের এটা মানতে হয়, রাজনীতিবিদদের সহনীয় হতে হয়। আমি এটা জানি এবং বুঝি, আমি প্রশংসা চাচ্ছি না, তবে আমি যদি কাজ করতে পারি, এই সুযোগটা সাংবাদিক হোক, গণমাধ্যম হোক, জনগণ হোক, অথবা ধরেন যারা সরকারকে ওয়াচে রাখবে, তাদের প্রতি আমার আহ্বান হচ্ছে যে আমরা দায়িত্ব নিয়েছি, আমাদের উপর আস্থা রাখুন, কাজ করার সুযোগ দিন, ডেফিনেটলি সুফল পাবেন। আর আশা করছি যে আস্থা মানুষ অথবা আমার দল রেখেছে তার অমর্যাদা হবে না। দায়িত্ব পালনে স্বচ্ছতার সাথে, কর্মতৎপর থেকে, জবাবদিহি থেকে আপনার সফল হতে চাইব। আর সমালোচনা থাকবে, আমাকে সমালোচনা যত ইচ্ছা করুন, কিন্তু আপনার সমালোচনা শেষে ভালো পথটি শুধরে দিন। আপনাদের যে কোনো অ্যাডভাইস বা যে কোনো উপদেশ আমার কাছে শিরোধার্য। ওকে, রবিউল আলম রবি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।